প্রথমত হচ্ছে আজকের এই ঘটনার পর স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন সালাউদ্দিন আহমেদ যে এটি আপনাদের অনেকটা স্ববিরোধিতা কিনা সেটা তো জানতেই চাই, এবং একই সাথে ইলিয়াস খান একটি প্রশ্ন মানে আলোচনা আসলে বলছিলেন যে কেন আপনাদের মনে হচ্ছে যে বিএনপি আওয়ামী লীগকে ফিরে আনার প্রক্রিয়ার মধ্যে আছে। ধন্যবাদ। আসলে হেলাল ভাই এবং অনেকের কথার একসাথে উত্তরগুলো দিতে হবে। এখন হচ্ছে যে দেখেন, প্রথমত যে চুপ্পু সাহেবের অধীনে কেন আমাদের যারা উপদেষ্টারা কেন তারা সেখানে শপথ নিয়েছিলেন সে বিষয়টা কিন্তু আমি প্রথমেই উল্লেখ করেছি। এবং ইতিহাসের জায়গা থেকে আপনারা জানেন যে সে সময় তারেক রহমান সাহেবের সাথে কথা হয়েছে এবং সেই সিদ্ধান্তগুলো গ্রহণ করার সময় তাকে আমরা গুরুত্বপূর্ণভাবে আসলে মনে করেছি যে তার মতামত এবং তাদের দলীয় সিদ্ধান্ত এবং বাংলাদেশ জামাত ইসলাম থেকে শুরু করে প্রত্যেকটা রাজনৈতিক দল যারা আসলে জুলাই গণঅভ্যুত্থানের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, তো সেই জায়গা থেকে কিন্তু এই সিদ্ধান্তগুলো চাপিয়ে দেওয়া হয়েছিল। এবং আমাদের যে সিদ্ধান্তটা ছিল সেটা ছিল জাতীয় সরকারের দিকে, এটা ক্লিয়ার। এবং অনেকগুলো মানে একদম শেষ সময়কার কথোপকথন তো আর দেখা যাচ্ছে যে আপনাদের সামনে এখন তুলে ধরা যাচ্ছে না, কিন্তু অনেক আলোচনা থেকে কিন্তু এটা এসছে যে আমাদের তরুণদের পক্ষ থেকে আমরা প্রস্তাব করেছিলাম যে একটা জাতীয় সরকার গঠন করার। কারণ আমরা চাইলেই, আমি এটা বারবার বলছি যে বিপ্লবী সরকার গঠন করা সম্ভব হতো, কিন্তু আমরা আর কোনো রক্তপাত চাইনি। কারণ এরকম একটা অবস্থান নিলে সেক্ষেত্রে বিএনপি বলি বা বিভিন্ন ভাবে বিপ্লব প্রতি বিপ্লব এরকম অনেকগুলো ঘটনা যেটা আসলে ইতিহাসে আমরা দেখতে পাই, সেই আলোকে কিন্তু এরকম ঘটনাগুলো ঘটার সম্ভাবনা ছিল। সেই জায়গা থেকে আমরা তাদেরকে গুরুত্ব দিয়েছি এবং আসলে আমরা প্রতারিত হয়েছি। আমাদের এটা একটা এবারকার বড় শিক্ষা যে আসলে তুলনামূলক যারা আমাদের সিনিয়র যারা রাজনীতিবিদ আছেন এবং যারা আসলে এখন এরকম করে কথা বলছেন তাদেরকে আসলে ভরসা করাটা আমাদের জন্য একটা ভুল ছিল। এবং এই শিক্ষা থেকে আমি নেক্সট জেনারেশন বা আমাদেরকে এটা বলতে পারি যে আমরা আর এই ভুলগুলো সামনের দিনে নিশ্চয়ই করব না, যেন তারা বারবার এটা না বলতে পারে। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে আপনি বারবার বলছেন যে বিএনপি সব থেকে বেশি সাফার করেছে, এটাও আমি হাইলি এগ্রি করি। কিন্তু দেখেন, তারা যদি সাফার করতে তারা আমাদের এক্সাম্পলটা টেনে, মানে আজকে কিন্তু সংসদীয় অধিবেশনে তাকে অভিশংসন করে সেই জায়গাটা কিন্তু তাকে সরানোর একটা সুযোগ ছিল। তারা বারবার ব্যাড একটা এক্সাম্পল ক্রিয়েট করে বারবার বলে যে আপনারা যদি এটা করছেন তাহলে আমরাও কেন করতে পারবো না। রাদার আমরা যদি ভুলও করে থাকি সেখানে তাদের কথা উচিত ছিল যে আচ্ছা ঠিক আছে, জুলাইয়ের আকাঙ্ক্ষা তাহলে আমরাই বাস্তবায়ন করলাম, আমরাই তাহলে প্রকৃতভাবে ওইভাবে অন করি। তো সে বারবার হচ্ছে যে আপনারা কেন করছিলেন, যেখানে আসলে তাদেরই ভূমিকা ছিল, তো সেটা বারবার সে তারা তুলে আনছে। এবং আওয়ামী লীগ কেন ফিরে আসবে বা কেন আসছে আপনারাই দেখেন যে, আমি নাম উল্লেখ করছি না, বিএনপিরই বর্তমানে একজন সংসদ সদস্য, তিনি হচ্ছে যে সে আওয়ামী লীগের সে যে কারাবন্দী ছিলেন তাকে জেল থেকে একদম মালা দিয়ে ফুল দিয়ে ছাড়িয়ে নিয়ে আসছেন এবং সেটা একদম ফলো করে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছি। এবং এই ইলেকশন তো আমার করার এবার অভিজ্ঞতা আছে। তো আমাদের যিনি বললেন, আমরা আসলে আওয়ামী লীগের ইলেকশন গুলার পরও এই চ্যানেল ৭১ বা এরকম অনেকগুলো চ্যানেলে তাদের এরকম সে সময়ের যারা আওয়ামী লীগ পন্থী যারা কলামিস্ট আছেন সাংবাদিক আছেন তাদের মুখে এরকম কথা শুনতাম না, ইলেকশন তো একদম ফ্রি ফেয়ার হয়েছে, কোথায় কোন কি কারচুপি। তো এরকম একটা টোন আমি করতে শুনলাম এবং তার চোখে কোন রকম কিছু দেখেননি। আমি নিজে পার্টিসিপেট করেছি ইলেকশন এবং সেখানকার আলোকে আমি বলতে পারি যে যখন ফলাফল ঘোষণা করা হচ্ছিল আমার যে আসনে, সেখানে আমি ৫-৬ হাজারের উপরে ব্যবধানে এগিয়েছিলাম। হঠাৎ করে ২ ঘন্টা গণনা বন্ধ এবং তারপরে সারা দেশে একরকম ফলাফল একদিকে যাওয়া শুরু হলো। এরকম অনেক ঘটনা ঘটেছে। দেখেন, আমরা সে সময় চাইলেও এরকম নানা রকম বিরোধিতা বা এই কাজগুলো করতে পারতাম, কিন্তু এই শুধুমাত্র ক্ষমতার জন্য আমরা বাংলাদেশে নতুন করে আর কোনো বিপর্যয় আনতে চাইনি। এবং আমরা বারবার জুলাই সনদকে আপহোল্ড করেছি। আপনারা দুইজনই আলোচক বললেন যে আমরা কেন পরে সিগনেচার করেছি, আমাদের পরে সিগনেচার করার জন্যই আসলে এই আইনি ভিত্তি পাওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে, গণভোট যুক্ত করা হয়েছে। না হলে তো তা হতো না। আপনারা যেরকম আহ জুলাইয়ের এর আগে আরেকটা ওত নিলেন এবং সেই জুলাই সনদের কোনো তো আইনি ভিত্তিটা আপনারা রাখতে চাননি। তো তরুণরা এই জায়গাটায় কঠোর অবস্থানে ছিল দেখে কিন্তু এই পরিণতির দিকে আমরা এগোতে পেরেছি। এবং সর্বশেষ আমরা দেখলাম যে সেই জুলাই সনদটাকেও আসলে এখন বাস্তবায়নের দিকে নানাভাবে ব্যাহত করা হচ্ছে। আমি জানি না, আমি হয়তো জানার ক্ষেত্রে আমার অজ্ঞতা থাকতে পারে, কিন্তু বিশ্বের কোন জায়গায় এরকম আছে যে মানে সংবিধান যারা সংস্কার করবে সেটা তো কোথাও আসলে এটা মানে যুক্ত থাকার কথা না। তো এবং নির্বাচন করার আগেই তো এটা উল্লেখ করা ছিল যে জুলাই সনদের ব্যাপারটার ক্ষেত্রে যে ২টি বিষয়ে শপথ নিতে হবে। তো হঠাৎ করে বিএনপির যিনি আজকে স্পিকার হলেন, সে হাফিজ সাহেবের কাছে আমরা শুনেছি যে আমরা তখন
এই বিষয়গুলো মেনে নিয়েছি, কারণ আমরা নির্বাচনটা তাড়াতাড়ি চেয়েছি এবং এটা না হলে আসলে নির্বাচন হতো না। তো তারাই স্ববিরোধী অনেকগুলো বক্তব্য এবং তাদের যে দ্বিচারিতা, তারা যে আসলে জাতির সাথে প্রতারণা করেছে, তাদের এরকম সিনিয়র অনেকগুলো লিডারের কথা আমরা বলতে পারি। এবং আওয়ামী লীগকে তারা ফিরিয়ে আনার সর্বচেষ্টা করছে, যেখানে যে উচ্ছিষ্ট যেসব আওয়ামী লীগরা আছে, এরকম চুপ্পুর মতো যেসব লোকজনরা আছে, তাদেরকে নানাভাবে এম্পাওয়ার করা হচ্ছে, তাদেরকে ভোটের মাঠে তারা নানাভাবে ব্যবহার করার চেষ্টা করেছে, ক্যাডার ভিত্তিক রাজনীতির ক্ষেত্রে বলেন, সাংগঠনিক জায়গা থেকে বলেন, এবং তাদের রেখে দেওয়া অনেক অর্থ সম্পদ তারা যেহেতু এখন পাহারা দিচ্ছে, তো সেই জায়গায় তো তাদের আসলে এই জায়গাটা প্রয়োজন। এবং আমি তো উল্লেখ করলাম, আপনি বুঝে থাকার কথা যে আসলে কোন এমপির কথা বলছি, কে আসলে ফুলের মালা দিয়ে আওয়ামী লীগকে বরণ করছে। তো এই মানুষগুলো তো আস্তে আস্তে অ্যাকোমোডেট হচ্ছে। এবং আমার আরেক সমালোচক কিন্তু বললেন যে যেই খুঁটিতে যে জোটটা ছিল সেটা এখন কোন অবস্থায় আছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ কিন্তু উচ্ছ্বসিত, মানে বিএনপির জয় বলেন বা বিএনপির মুখগুলাতে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি তারা উচ্ছ্বসিত হচ্ছে এবং তারা অ্যাকোমোডেট হচ্ছে, যেটা খুবই আনফরচুনেট বিএনপির জন্য, যারা আসলে দীর্ঘ 17 বছর ধরে লড়াই সংগ্রাম করেছে। বিশেষ করে আমি হেলাল ভাইদের মতো যারা নেতারা আছেন তাদের কথা উল্লেখ করতে চাই। এখন আমরা দেখতে পাচ্ছি যে কিছু সুসময়ের পাখি যারা বিভিন্ন সময়, মানে তারেক রহমান সাহেবকে ছাড়া বলছি, যে যারা সুযোগ ছিল দেশে থেকে রাজনীতি করার, তারা লন্ডনে ছিল, তারা এই অমুক দেশ ছিল, নাম না জানি না আমরা, এরকম অনেক দেশের নাগরিকত্ব নিয়ে সে দেশে বসবাস করতো, কিন্তু সাফার করেছে আমার শাহজাদপুরের যে তৃণমূলের যারা নেতাকর্মী বিএনপির আছে তারা। এখন আমি তাদেরকে দেখছি তারা কোথাও এম্পাওয়ার্ড হচ্ছে না, বরঞ্চ এই সুসময়ের পাখিরা যারা এখন দেশে এসছে তারা রাতারাতি এমপি হয়ে গেছে, মন্ত্রী বনে গেছে। এবং আপনি যদি বিএনপির মন্ত্রিসভাটা দেখেন, সেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলেই প্রকৃত যারা এই 17 বছর ধরে বিএনপি কে ফ্যাসিলিটেট করেছে, যারা আমরা দেখেছি রুহুল কবির রিজভী সাহেব থেকে শুরু করে, যিনি একাই বিএনপির অফিসের সামনে লড়াই করেছেন, এরকম অনেক নেতারা আছেন যাদেরকে আসলে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় বা এরকম জায়গায় আসলে বাংলাদেশের মানুষ দেখতে চেয়েছিল, যারা আসলে আমরা তাদের দলকে সাপোর্ট করি না, কিন্তু 17 বছর ধরে এই তৃণমূলে যাদের নেতাদেরকে দেখেছিলাম, যারা গুম খুন হয়েছে, যাদের পরিবার নানাভাবে সাফার করেছে, তারা বিভিন্ন জায়গায় যে নিজেরা বসবাস করেছে নিজের ঘর ছেড়ে, সে মানুষগুলোকে আমরা দেখছি না এম্পাওয়ার্ড হতে, বরং আপনার যে দেখতে পাচ্ছি কিছু অভিযোগগুলো সুসময় সাইফ পাখি, মুস্তাফিজ, কিছু কিছু জি, প্রেসক্রিপশনের আন্ডারে সেই এই সেই মন্ত্রিসভা গঠন হয়েছে। অভিযোগগুলোর এবং সে উত্তর নিশ্চয়ই আমরা আজিজুল বাড়ি হেলারের কাছ থেকে পাবো। আজকের যা যা হচ্ছে সেগুলো চলছে। আজিজুল বাড়ি হেলাল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, সাইফ মুস্তাফিজ যে কথাগুলো বলছেন বারবার, বিএনপি প্রতারণা করেছে জাতির সাথে এবং তাদের সাথেও নানা ধরনের যে বিষয়গুলো সামনে তিনি তুলে ধরেছেন, এবং আওয়ামী লীগকে বারবারই বলা হচ্ছে যে তারা পুনর্বাসনের, মানে আপনারা পুনর্বাসনের চেষ্টা করছেন নানা দিক দিয়ে। এই বিষয়ে আসলে আপনি কি বলবেন? তো আমরা জাতির সাথে প্রতারণা করলাম না কোথায়? আপনার প্রেসিডেন্টকে যদি আপনি সে সময় সরালেন না, এখন যে যদি সরাতেন কিভাবে, মানে সরালে যে শূন্যস্থান তৈরি হতো সেখানে আপনি কিভাবে পূরণ করতেন সেটা নিয়ে কি আলোচনা করেছেন? আপনারা তো, আমি দেখলাম যে আপনারা কিছুদিন পরে প্রেসিডেন্ট ডক্টর ইউনূসের বাড়ির সামনে যে বললেন যে প্রেসিডেন্টকে পদত্যাগ করতে, প্রায় 15-20 দিন পরে পদত্যাগ করতে হবে, তাই তার জায়গায় কে যাবে, এইসব বিষয় নিয়ে কি আলোচনা করেছেন? এটা কিন্তু আমরা বা আপনি জাতীয় রাজনীতিবিদদের আপনারা আশ্বস্ত হয়েছিলেন যে কি প্রেসিডেন্ট থাকলে সমস্যা নেই, এইরকম কথা বলছেন। অত এই যে আপনাদের সাথে কথোপকথন, এখানে আমি ছিলাম না, কিন্তু আমার ধারণা যে আপনারা কোনো ধারণা দেননি যে যদি প্রেসিডেন্টকে ছড়ান সেই শূন্যস্থান কিভাবে পূরণ করবেন। একটা করেনসাম সিচুয়েশন বা টিমালসের সিচুয়েশন তখন প্রিভেল করছিল, তখন আরেকটি প্রেসিডেন্টকে সরিয়ে আপনি কাকে আনবেন সেই বিষয়ে পরিষ্কার ধারণা ছিল না। আরেকটা হলো কি যে আপনি বলছেন যে জাতীয় সরকার গঠনের কথা বলেছিলেন, জাতীয় সরকার গঠন যদি তখন আপনি করতেন তাহলে ইলেকশনটা করার সময় কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এটা কি হতো না, যে আপনি ইলেকশনটা করতো কে? কারণ সবাই আমরা সরকারে, তাহলে ইলেকশনটা করার সময় কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হতো না? এটা, এই ধারণাটা তো আপনাকে বুঝতে হবে। আর একটা বলছেন যে আওয়ামী লীগ পুনর্বাসনের কথা বলছেন, আপনি ভোটের পার্সেন্টেজ দেখেন, বিএনপি প্রায় 50+% ভোট পেয়েছে, তাই না? বিএনপির আগে ভোট ছিল 40+, এখন হয়েছে সেটা 50, তাই না? আর আপনার জামাতের ভোট ছিল 8 থেকে 10, হাই 10+, সেটা হয়েছে 32।
তাইলে এখন বোঝেন যে আওয়ামী লীগের যে ভোট এটা তো বাংলাদেশে রয়ে গেছে। আওয়ামী লীগের যারা পালিয়ে গেছে, যারা চলে গেছে, কিন্তু আওয়ামী লীগের যে একটা বিরাট ভোট ব্যাংক, সেই ভোটটা রয়ে গেছে না? এই ভোটটা পেলো কে তাহলে? আপনি বলেন, আমরা কি পেলাম? না ওরা জামাত পেল, না কারা পেল? সুতরাং পুনর্বাসন আওয়ামী লীগকে আপনি এখানে কেউ করছে না। এটা হলো আপনার প্রকৃতির একটা ব্যবস্থা, যে আওয়ামী লীগের সবাইকে আপনি সবাইকে আপনি দেশ থেকে চলে যান, তারা কিন্তু রয়েছে, এবং সবাইকে বিচারের আওতায়ও কিন্তু আপনার আনা সম্ভব হচ্ছে না। যারা যারা দোষী তাদেরকে আনা হয়েছে। আমরা কিন্তু এই ব্যাপারে ঐক্যবদ্ধ। আজকে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে ফ্যাসিবাদী শক্তি যেন আর কখনো বাংলাদেশে মাথাচাড়া না দিতে পারে, আমরা এই জন্য ঐক্য বজায় রাখবো। আপনি এখন আমাকে ব্লেম দিতে পারেন যে আমরা করছি, আমিও যদি আপনাকে ব্লেম দিই তাহলে তো আবার সেই পুরনো ইতিহাসে চলে যাব। লেটস গো ফর এ গুড ইনিশিয়েটিভস টু এস্টাবলিশ দ্য হারমোনিয়াস কপারেশন টু ইরাডিক্ট দ্য আওয়ামী ফ্যাসিজম, তাই না? আমাদের এখন এই সমস্ত আলোচনা না করে আমাদের মেন হলো যে আমরা এই সংসদটাকে কার্যকর করে দেশের আপনার উন্নয়ন এবং ফ্যাসিবাদী শক্তি যেন আর প্রভাব বিস্তার করতে না পারে, এবং আমরা যেন আপনার পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসাবে আর বিশ্বের বুকে না পরিচিত হই। আমাদের সামনে এখন বহু চ্যালেঞ্জ, দেখেন ইকোনমিক চ্যালেঞ্জ। আজকে বিশ্বব্যাপী যে একটা উন্মাদনা সৃষ্টি হয়েছে ইরান যুদ্ধের ফলে, এইটা আমাদের দেশের, শুধু আমাদের দেশ না, সারা পৃথিবীকে কাঁপিয়ে তুলছে। বিশেষ করে দ্রব্যমূল্য, তারপরে জ্বালানি, সভ্যতার যে চালিকা শক্তি জ্বালানি, এইসব বিষয় আমাদের ফেস করতে হবে। এরপরে আমাদের জুলাই সনদে কত 84 পয়েন্টস, এইসব নিয়ে আলোচনা করতে হবে, সেটাকে সাংবিধানিক রূপ দিতে হবে, আইনি ভিত্তি দিতে হবে, তারপরে আবার সেই আলোকে দেশ চালাতে হবে। কত কাজ আমাদের বাকি রয়ে গেছে। আমি আজকে সংসদে যে দেখলাম যে 1 মিনিট আপনার দম ফেরানোর সময় নেই, যে মানে একটার পর একটা আপনার প্রস্তাবনা তুলছে, সেটার উপর আলোচনা। আজকে তো আপনার উদ্বোধনী অনুষ্ঠান ছিল, সুতরাং সবকিছু সেরিমোনিয়াসলি কিছু ভূমিকা দিয়ে হয়েছে, কিন্তু এরপর তো পূর্ণাঙ্গ আলোচনা যাবে। এখন যদি আমরা পুরনো কুতর্কগুলো, এগুলো আমি কুতর্ক বলবো, এই কুতর্কগুলো তুলে আনেন, তাহলে কিন্তু এই সংসদকে যদি কার্যকর করতে না পারেন, তাহলে কিন্তু অটোমেটিক্যালি ওই ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসন হওয়া লাগবে না, ও কিন্তু এমনি পুনরুজ্জীবিত হয়ে যাবে। সুতরাং আমাদের ঐক্য ঠিক রাখতে হবে, সংসদটাকে ভাইব্রেন্ট করতে হবে। এখন যদি নির্বাচনকে আপনি বলেন যে এখানে রিগিং হয়েছে, এখানে ইলেকশনে ইঞ্জিনিয়ারিং হয়েছে, তাহলে আমরাও যদি এরকম কিছু কিছু অভিযোগ করি, তাহলে লাভটা কার হচ্ছে? ওই পার্বত্য ফ্যাসিবাদী শক্তির, যে ওরাও ইলেকশন ক্রাফট করতো, আমরাও করছি, তাহলে ওদের সাথে আমাদের পার্থক্য থাকলো কি? বরঞ্চ আমি মনে করি যে ডক্টর ইউনূস যেটা বলেছিল যে ঐতিহাসিক নির্বাচন, তার থেকেও আমি দেখলাম যে এই নির্বাচন নিয়ে কত কিছু ফোরকাস্ট করা হয়েছিল, যে নির্বাচন হবে না, নির্বাচনে গন্ডগোল হবে, পুলিশ কাজ করতে পারবে না, মনোবল ভেঙে যাবে। কিন্তু সব তর্ক বিতর্ককে বাদ দিয়ে আমরা কি একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন করতে পারিনি? এটা শুধু কি ক্রেডিবল টু ডোমেস্টিক্যালি? নো, ইট ইজ ক্রেডিবল টু ইন্টারন্যাশনালি।